ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে সংঘাত চলছে। আন্দোলনকারীদের উপর ব্যাপক হামলায় ঢাকা মেডিকেলে প্রায় 200-র উপরে শিক্ষার্থী এখন চিকিৎসাধীন। দেশের অন্যান্য জায়গায়ও সংঘাত চলছে। এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা কি কাম্য ছিল কিনা, বরং এটা শান্তিপূর্ণ সহাবস্থান এবং যার যার অবস্থান থেকে আন্দোলন করা, এবং সরকার হচ্ছে এখানে নেগোশিয়েট করতে পারতো, ডেকে নিয়ে মানে আলোচনা, যেটা আমরা 18 সালে দেখেছিলাম। তো সেই পথে না গিয়ে কেন সংঘাতের রাস্তায় চলে গেল? এটা হলো প্রশ্ন। ধন্যবাদ ফিরোজ ভাই আপনাকে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে অনেকদিন পর কিছু নতুন স্লোগান আমরা পাইলাম, এবং জি। স্লোগান গুলার মানে অর্থগুলো এরকম যে দেশে বোধহয় একটা বিশাল কিছু একটা হচ্ছে, এবং হুম, হুম, এটা একটা বিশাল দুটো ভাগ হয়ে গেছে এরকম মনে হয়। কেন বলছি, আপনি যা স্লোগান গুলা শুধু শোনেন, এই হুম, হুম, বাংলার মাটি রাজাকারের ঘাঁটি, হুম, যারা হুম, বলতেছে তারা কিন্তু সবাই মাঠে আন্দোলনকারী। অর্থাৎ হুম, হুম, তারা নিজেদেরকে রাজাকার পরিচয় দিয়ে তৃপ্তি পাচ্ছে, কারণ মুক্তিযোদ্ধার সঙ্গে যারা সরকার ক্ষমতায় তাদের আচরণ রাজাকারদের চেয়েও খারাপ। এই কারণে এই স্লোগানটা আসতেছে। তারপরে বলছে মুক্তিযুদ্ধের তো না, রাষ্ট্র কারো বাপের না, হুম, হুম, তুমি আমি, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলছে কে বলেছে সরকার সরকার, হুম, রাজাকার হুম, আসছে, রাজপথ কাঁপছে, হুম, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। মানে স্লোগানগুলো কিন্তু অদ্ভুত এবং বেশ অভিনব, এবং খুব আহ আমি কি বলবো, এর ভিতরে অনেক মেসেজ বহন করে। হুম, ইন্টারেস্টিং ব্যাপার হলো যেটা আপনি প্রশ্নটা আনলেন, আমি গতকালকে এটাও দেখলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চীন সফর শেষে একটা সংবাদ সম্মেলন করতেছেন, এবং সেই সংবাদ সম্মেলনটায় কোনো আগ্রহ থাকে না কেন আমাদের জানেন? সেই হুম, চেনা মুখ যারা সব সময় থাকে, এবং তারা এমন প্রশ্নগুলো করে মনে হয় তাদেরকে উত্তরগুলো আগে বলে দেয়া হয়, এবং এই ধরনের প্রশ্নগুলো করবা আমার কাছে মনে হয় আর কি। যাই হোক, তো যে প্রশ্নটা আসলো, হঠাৎ করে যে প্রশ্নটা আসলো যে এই কোটার বিষয়টা রাস্তায় খুব সরগরম, এবং এই ব্যাপার মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে জানতে চাই। হুম, প্রধানমন্ত্রী হুম, তখন বললেন, মানে মানে প্রধানমন্ত্রীর ভাষা হয়তো খুব সুন্দর কথা বলেছেন, কিন্তু হুম, ব্যক্তিগতভাবে আমি এই ভাষাগুলা কোনোভাবে আমার কাছে মানে কেমন জানি গ্রহণযোগ্য মনে হয় না। উনি বলছেন সরকারি চাকরিতে বীর মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা কোটা সুবিধা পাবে না, তাহলে কি রাজাকারের নাতি নাতনিরা কোটা পাবে? এক। তারপর উনি বলছেন, প্রধানমন্ত্রী আরো বলেন, বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদের কে দিয়েছে? তারা কি, তারা দেশ স্বাধীন করার জন্য জীবনপণ লড়েছেন, তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পায় কিভাবে? এ দুটার কথার আমি জবাব দিয়ে নিই। তো প্রধানমন্ত্রীর এই দুই বক্তব্যের আলোকে আমি যেটা বলতে চাই, যে সরকারি চাকরিতে বীর মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা কোটা সুবিধা পাবে না, তাহলে কি রাজাকারের নাতি নাতনিরা পাবে? এক কথা আমি বলবো, আমার ব্যক্তিগত ওপিনিয়ন, মুক্তিযোদ্ধার কোটা আর পাওয়া উচিত না। এই কারণে পাওয়া উচিত না, আমরা যদি তাদেরকে টানতে থাকি, টেনে আনছি, তাহলে 53 বছর টানছি। 53 বছর পর যদি টানার পর যদি তাদের অগ্রগতি না হয়, এই টানা নিরর্থক, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে টানতে হবে যেটা এই সরকার শতভাগ ব্যর্থ, জানি যারা নাকি মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলে, তাহলে তারা মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছিল ওই দিন, ওই দিন থেকে তারা পঙ্গু। এখন যদি নাতি নাতনিদের কোটা দিতে হয়, সাহায্য করতে হয়, তাহলে যারা শহীদ হয়েছিল তাদের 30 লক্ষ শহীদের কথা বলে, তাদের তালিকা আজ পর্যন্ত সরকার প্রকাশ করতে পারেন নাই। ধাপে ধাপে প্রকাশ করেন, এবং নাতি নাতনি যাদেরকে পাওয়া যায় তাদের কোটা সুবিধা দেন, কারণ মুক্তিযোদ্ধাকে 53 বছর টানা হয়েছে, আর প্রয়োজন নাই। সে কারণে প্রধানমন্ত্রী আরেকটা কথা বলেছেন, সেটা হলো যারা স্বাধীন করার জন্য জীবন লড়েছেন তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পায় কোথায়? আমি তো দেখছি মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বাংলাদেশে কেউ কথা বলেনি, বরং মুক্তিযোদ্ধার বিপক্ষে যিনি স্ট্যান্ড নিছেন তিনি বর্তমান সরকার। কিভাবে স্ট্যান্ড নিলেন বিপক্ষে? 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয়, তখন তারা কিন্তু বলেনি মুক্তিযোদ্ধা কোটা বাতিল করো, তারা বলেছিল কোটা সংস্কার করতে, সংস্কার আন্দোলন ছিল। অথচ প্রধানমন্ত্রী বা এই সরকার পুরা কোটাটা বাতিল করে দিলেন, পরিষ্কার মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে স্ট্যান্ড নিয়ে নিলেন এই সরকার। যেভাবেই নেন, কোটা বাতিল করছেন মুক্তিযোদ্ধা সহ, সুতরাং মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে স্ট্যান্ড নিয়েছে সরকার। অর্থাৎ সরকার উপলব্ধি করতে পারছেন যে 53 বছর পর হয়তো আর প্রয়োজন নাই। সে কারণে, তা না হলে তারা স্ট্যান্ডটা নিলেন কেন? তারপরে আসেন, বলছে প্রধানমন্ত্রী বলেন মুক্তিযোদ্ধা না থাকলে পাকিস্তানিদের বুটের লাথি খেতে হতো। অবশ্যই একমত, কিন্তু আজকে হচ্ছে কি? স্বাধীন না হলে কি হতো? পাকিস্তানের বুটের লাথি খেত। আর স্বাধীনতার পরে কি হচ্ছে? বাঙালিরা খাচ্ছে বাঙালির লাথি। অর্থাৎ সংস্কারপন্থীরা
খাচ্ছে ছাত্রলীগের লাথি। তফাৎটা কি? আগে তো উর্দু ভাষাভাষীর লোকে আমাদের লাথি মারতো, এখন তো নিজের ভাষাভাষীর লোকে লাথি মারে। দিস ইজ দ্য ডেভেলপমেন্ট এই স্বাধীনতার 53 বছর পর। আর আজকে যে স্লোগান গুলার কথা বললাম, সেই স্লোগান গুলা কেন আসলো? এখন মূল্যায়নের সময় আসছে। আসলে মুক্তিযোদ্ধার কোটা মূল্যায়নটা কি, এবং আসলে বাংলাদেশে মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি বলতে সরকারের অবস্থানটা কোথায় গেছে, সেই আলোচনাটা আমি পরিষ্কারভাবে করতে চাই। একটানা প্রধানমন্ত্রী আরো একটা কথা বলছেন যে এখন যারা লাফাচ্ছে তারা 15-20 বছর আগের বাংলাদেশ সম্পর্কে জানে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ছিল, 5-7 বছরের সেশন জট, এটাও বলেছেন। তার মানে বলতে চাচ্ছেন 15-20 বছর আগে বাংলাদেশ সম্পর্কে জানে না কি ছিল। আমি একমত, কিন্তু প্রশ্ন হচ্ছে গত টানা 2008 সালের ডিসেম্বর থেকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে ক্ষমতায় আওয়ামী লীগ। তার আজকে 16 বছর, একটানা তার আগের 5 বছর, 21 বছর যাবত আপনারা ক্ষমতায় গিয়ে শুধু মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন এবং রাজাকার স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে ছিলেন। স্বাধীনতা পক্ষের শক্তি গল্প আপনাদের মতো করে আপনারা প্রচার করেছেন, লিটারেচার আপনাদের মতো করে আপনারা প্রচার করেছেন। তারপরেও কেন স্বাধীনতার ইতিহাস তারা জানবে না? কি শিখিয়েছেন তাহলে 21 বছর আপনারা? চলমান 16 আর তার আগের 5, 21 বছর। আজকে যারা মাঠে আছে তারা হয়তো 16, 17, 18, 19, 20, 20, 21, 22, 23, 24, 25 বছরের ছেলে পেলে, না হয় 30। তার ভিতরে 16 বছর আপনাদেরকে পেয়েছে, যারা মুক্তিযুদ্ধে এক চেটিয়া গল্প করেন যে মুক্তিযুদ্ধ বলতেই আপনারা। তাহলে কি শিখাইলেন? কিছুই শিখাইতে পারেননি। অথবা আপনারা যে মুক্তিযুদ্ধ ইতিহাস বলছেন, প্যারালালি তারা পড়ে লিখে দেখছে, মেলে না। আপনাদের মুক্তিযোদ্ধার ইতিহাসটা বা মুক্তিযোদ্ধার পক্ষে যে স্ট্যান্ড, সেটা আপনাদের ছিল একটা রাজনৈতিক উদ্দেশ্য। তা নাহলে 2018 সালে আপনি মুক্তিযুদ্ধের কোটা বাতিল করলেন কেন? কেউ তো চাইনি বাতিল করতে, সংস্কার চেয়েছে। এবার আসেন, এরপরে যখন এটা আদালত পর্যন্ত গড়ালো, আদালত কি বলল সেখানে আসি আমরা। আদালত বলল যে মুক্তিযোদ্ধার কোটা, যে অংশটা কোটা, যে মুক্তিযোদ্ধার অংশটা যে বাতিল করছে সেটাকে অবৈধ ঘোষণা করেছে। তাহলে সেখান থেকে যদি আমরা যাই, তাহলে আমরা দেখে নিব যে আদালত মুক্তিযোদ্ধা কোটার পক্ষে, এবং আদালত এটাও বলছে সরকার তার সুবিধা মতো, প্রয়োজন মতো কোটা সংস্কার করতে পারবে। অর্থাৎ ছাত্রদের যে সংস্কার আন্দোলন, সেটাকে এডমিট করলো আদালত, এবং সরকার যে মুক্তিযুদ্ধ কোটা বাতিল করলো সেটাকে অবৈধ ঘোষণা করলো। তাহলে পরিষ্কার দেখা যাচ্ছে সরকারের স্ট্যান্ড মুক্তিযুদ্ধের শক্তি, মুক্তিযুদ্ধের স্বাধীনতার মানে পক্ষ শক্তির বিপক্ষে সরকার। তাই তিনি প্রজ্ঞাপন জারি করে কোটা বাতিল করেছেন। কিন্তু পক্ষান্তরে যারা মাঠে আন্দোলন করতো তারা বলতে সংস্কার করো, তার মানে তারা মুক্তিযুদ্ধের বিরোধী নয়। আদালত বলল সরকার সংস্কার করতে পারবে, তার মানে আদালতও এই মুক্তিযুদ্ধের কোটার বিরোধী নয়, নয় বলেই ওটাকে অবৈধ করছে, ঘোষণা করছে, এবং বলছে সংস্কার করতে সরকার পারবে। তাহলে ছাত্ররাও এখন বলতেছে সরকার সংস্কার করলেই হয়, নির্বাহী বিভাগ এটাকে সংস্কার করলেই হয়। আবার যেই সরকার 18 সালে মুক্তিযুদ্ধ কোটা বাতিল করলেন, তার মুখে তো এই কথাটা আমার কাছে যৌক্তিক মনে হয় না যে সরকারি চাকরিতে বীর মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা কোটা সুবিধা পাবে না, তাহলে কি রাজাকাররা পাবে? তাহলে 18 সালে বাতিল করা হলো কেন? এটা তো কেউ বাতিল করেনি, নির্বাহী বিভাগ মানে আজকের সরকার। এখন আসেন মাঠে, তাহলে এখন কি হচ্ছে? মাঠে যদি আপনার একটা জিনিস দেখেন, যারা শিক্ষার্থী আন্দোলন করতেছে তারা কোটা সংস্কারের পক্ষে। আদালত কি করলো? মুক্তিযুদ্ধের কোটাটা বাতিল করছে, এটা অবৈধ হয়েছে, এবং সংস্কার করতে বলছে সরকারকে। তাহলে সরকার সংস্কার না করে সরকার বলতেছে এই কথা, কনফিউজিং, কন্ট্রাডিক্টরি। আবার ছাত্রলীগ মাঠে নামছে কেন? এই আন্দোলনকারীদের উঠিয়ে দিবে। তাহলে মাঠের ছাত্র যারা ছাত্রলীগ নেমেছে, তারা তো আদালতের রায়ের বিপক্ষে নেমেছে, সংস্কারবাদীদেরকে এখান থেকে সরাই দিতে চায়। তাহলে আদালত অবমাননা, আদালতের রায় মানে না এই সরকার। তাহলে এখন একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে আদালত বনাম সরকার, নাকি নির্বাহী বিভাগ বনাম বিচার বিভাগ আন্দোলন চলছে, এবং তারা মুখোমুখি কিনা, এই প্রশ্নটা আমি রেখে গেলাম।